আচ্ছা, আমাদের লাস্ট দিন আমরা যেটা দেখছিলাম সেটা হলো যে যখন বিম এবং কলাম বিম এবং স্ল্যাব হচ্ছিল একই সাথে আসলে কাস্টিং করা হয়, তো স্ল্যাবের একটা পার্ট আসলে বিমের সাথে ইউনিট হিসাবে কাজ করে, যেটাকে আমরা টি বিম বলতেছিলাম। তো টি বিমে আমরা যেটা দেখছিলাম যে কিভাবে ক্যাপাসিটি বের করে, কিভাবে মোমেন্ট ক্যাপাসিটিটা বের করে। তো আজকে আমরা যেটা করব সেটারই একটা অ্যানালাইসিস পার্ট করব, যে আমাদের একটা বিমের কতটুকু রিইনফোর্সমেন্ট, কতটুকু ডেপথ সবকিছু দেওয়া আছে, আমাকে জাস্ট খালি মোমেন্টের ভ্যালুটা বের করতে হবে। জাস্ট এই জিনিসটা আমাকে করতে হবে। আমরা একটু ফার্স্টে একটা ম্যাথ করে তারপরে হচ্ছিল ডিজাইন প্রবলেমে যাব। এখন আমাদের এখানে কি কি বলা আছে দেখো। বলতেছে যে একটা মনোলিথিক ফ্লোর স্ল্যাব অ্যান্ড সাপোর্টিং বিম আর শোন বিলো। এখানে যে মনোলিথিক কথাটা, এটা খুবই ইম্পর্টেন্ট। মনোলিথিকের অর্থ হচ্ছিল যে বিম এবং স্ল্যাবটাকে একই সাথে কাস্টিং করা হয়েছে, যার কারণে এটা আসলে ইউনিট হিসেবে কাজ করতেছে। বিম আর সিম্পলি সাপোর্টেড উইথ স্প্যান অফ হচ্ছিল 19 ফিট। ক্যালকুলেট দ্য অ্যালাউয়েবল মোমেন্ট ক্যাপাসিটি অফ দ্য টি বিম। সেটা আমাকে বের করতে বলছে যে এম কত, given that fs দেওয়া আছে এবং fc প্রাইম দেওয়া আছে, আর মডুলার রেশিও বলা আছে হচ্ছে 10। এই কয়েকটা ইনফরমেশন দেওয়া আছে। ইন এডিশন আমাদের এই ছবিতে আরো কিছু ইনফরমেশন আছে যেটা আমাদের লাগবে। একটা জিনিস হচ্ছিল বিমটা হচ্ছিল সিম্পলি সাপোর্টেড। এই ইনফরমেশনটা আমরা টেক্সট থেকে পাচ্ছি, যেটা হচ্ছিল সিম্পলি সাপোর্টেড, এটার স্প্যান হচ্ছিল 19 ফিট। আর এই যে বিমগুলোর সেন্টার টু সেন্টার ডিস্টেন্সটা হচ্ছিল আমার 9 ফিট দেওয়া আছে। আর বিম ইটসেলফ এটা হচ্ছে 10 ইঞ্চ উইথে, আর তার ওয়েবের যে ডেপথ আছে সেটা হচ্ছিল 20 ইঞ্চ, আর থিকনেস হলো স্ল্যাবের 4 ইঞ্চ। সো এই ইনফরমেশন গুলো আমাদের দেওয়া আছে। আর একটা লাস্ট ইনফরমেশন, সেটা হচ্ছিল এটার বটমে 6টা 8 নাম্বার বার দেওয়া আছে। এই জিনিসটা আমাদেরকে মূলত ইনফরমেশন দিয়ে এখন বলছে যে এটার মোমেন্ট কত, ক্যাপাসিটি কত, সেটা বের করতে। দ্যাটস অল। তো প্রথমেই আমরা এই ধরনের যখন অ্যানালাইসিস প্রবলেম পাবো, আমাদেরকে ফার্স্টে চিন্তা করতে হবে যে এই যে নিচের ওয়েব যেটাকে বলতেছি, আমাদের একটু রিকল করার জন্য, এটাকে ওয়েব, এটাকে হচ্ছিল ফ্লেঞ্জ বলতেছি আমরা। নিচের ওয়েব কতটুকু আছে সেটা তো ডিফাইন্ড, রেক্টেঙ্গুলার পার্টটা। ফ্লেঞ্জ হিসাবে কতটুকু কাজ করবে, দ্যাটস মিন বিএফ যেটা, সেই ইনফরমেশনটা আমাদের আসলে জানা লাগবে। তো সেটার জন্য আমরা এসিআই কোড দেখছিলাম গতদিন, যে একটা টি বিমের জন্য তার ইফেক্টিভ উইথ কতটুকু হয় টপে বা ফ্লেঞ্জে। তো সেটা ইফেক্টিভ ডেপথের আমরা ইফেক্টিভ উইথের যে ফর্মুলা দেখছিলাম সেটা ছিল এরকম, যে মিনিমাম অফ বিডব্লিউ প্লাস হচ্ছিল 16t ln/4 আর হচ্ছিল SW। এই তিনটা প্যারামিটার থেকে যেটা ছোট হয় আমাদেরকে সেটাই বলা হচ্ছিল যে তার ইফেক্টিভ উইথ। তো বিডব্লিউ কোনটা? বিডব্লিউ হচ্ছিল আমাদের 10 ইঞ্চ, তার মানে ওয়েবের উইথ যেটা, প্লাস হচ্ছিল 16t, টি হচ্ছিল আমার 4 ইঞ্চি স্ল্যাব থিকনেসটা। তার মানে বিডব্লিউ প্লাস 16টি যদি আমি ক্যালকুলেট করি তাহলে 10 প্লাস 16 ইন্টু 4, এটা 74 ইঞ্চি হবে। ln/4, এলএনটা কি জিনিস? এলএনটা ছিল আমাদের স্প্যান যেটা, সেটা মানে এটা ছিল 19 ফিট, সেটা হচ্ছে এলএন, মানে এটা হচ্ছে স্প্যান। স্প্যান আমাদের গিভেন আছে 19 ফিট, আমরা হচ্ছে এটাকে ইঞ্চিতে কনভার্ট করার জন্য 12 দিয়ে গুণ দিলাম, সো ln/4, সেটা আসতেছে হলো 57 ইঞ্চি মতো। আরেকটা জিনিস ছিল অর SW। SW হচ্ছে হলো আমাদের ওয়েবের সেন্টার টু সেন্টার ডিসটেন্স গুলো আছে সেটা, বা বিমের যে সেন্টার টু সেন্টার ডিসটেন্স আছে 9 ফিট। তো এটাকে আমরা হচ্ছে হলো ইঞ্চিতে কনভার্ট করলে আসতেছে 108 ইঞ্চি। তো এখান থেকে আমাদের যেটা করতে হবে, মিনিমামটা পিক করতে হবে। মিনিমাম হচ্ছে 57 ইঞ্চি, তাহলে আমাদের ইফেক্টিভ উইথ আসবে 57 ইঞ্চি, তার মানে এই জায়গাটুকু হবে হচ্ছিল 57 ইঞ্চি। আমরা ইনিশিয়ালি এটার ডাইমেনশন সম্পর্কে একটা আইডিয়া পেলাম, যে এটা কতটুকু ডাইমেনশন ইফেক্টিভলি বিমের সাথে কাজ করবে। এখন আমাদের ফার্দার যেটা চেক করতে হবে, আমরা দুইটা কন্ডিশন পড়ে আসছিলাম লাস্ট দিন, তোমাদের যদি মনে থাকে।
এই টি বিমটা দুই রকম ভাবে আমরা চিন্তা করতে পারি, মানে কনসেপ্টটা সেটা হচ্ছিল যে কিছু কিছু সময় নিউট্রাল এক্সিস যেটা সেটা ফ্লেঞ্জের নিচে থাকে, আর কিছু কিছু সময় হচ্ছিল ফ্লেঞ্জের মাঝে মানে মধ্যেই থাকে হচ্ছিল নিউট্রাল এক্সিস। দুই ক্ষেত্রে কিন্তু আবার অ্যানালাইসিস প্রসিডিউর ভিন্ন। যদি ফ্লেঞ্জের ভিতরেই থাকে নিউট্রাল এক্সিস, এটাকে আমরা নর্মাল রেক্টেঙ্গুলার বিম হিসাবে চিন্তা করি। আর যদি নিউট্রাল এক্সিসটা ফ্লেঞ্জের থেকে ডেপথ বেশি হয়, তার মানে যেটাকে আমি জেনারেলি কেডি বলে থাকি, কেডির ভ্যালু যদি টি এর চেয়ে বেশি হয় তাহলে তখন আমরা এটাকে টি বিম হিসাবে অ্যানালাইসিস করি। তো আমার ফার্স্ট দায়িত্ব হবে হচ্ছিল এই কন্ডিশনটা চেক করা, যে এইটা কি আসলে ঘটতেছে নাকি এইটা ঘটতেছে। এইটা না হলে আমি বলতে পারবো না যেটা আসলে টি বিম হিসাবে অ্যানালাইসিস করা লাগবে নাকি রেক্টেঙ্গুলার হিসাবে অ্যানালাইসিস করতে হবে। সেই জিনিসটা আমাকে ফার্স্টে কনফার্ম করতে হবে। তো আমরা ইফেক্টিভ উইডথটা বের করলাম। ইফেক্টিভ উইডথ বের করার পরে আমি এখনো জানি না যে এটা একটা টি বিম হবে নাকি রেক্টেঙ্গুলার বিম হবে। তাহলে আমি ফার্স্টে যখন অ্যানালাইসিস শুরু করব, ইনিশিয়ালি ধরে নিব যে এটা একটা রেক্টেঙ্গুলার বিমের মতোই সবকিছু। তার মানে এটা হচ্ছিল একটা বিম, এই পুরোটা হচ্ছিল বিম যার উইডথ হচ্ছিল 57 ইঞ্চি আর ডেপথ হচ্ছিল এখানে 20 যোগ হচ্ছিল 4, টোটাল হচ্ছিল 24 ইঞ্চি। মানে এইরকম একটা রেক্টেঙ্গুলার বিম যদি আমার থাকে, আমি সেটার রেসপেক্টে আগে ক্যালকুলেট করবো যে এটা নিউট্রাল এক্সিস কোথায়। এটা হচ্ছে আমার মেইনলি কনসেপ্ট। তো আমরা যেগুলো আগে কাজ করে আসি রেক্টেঙ্গুলারের ক্ষেত্রে সেই জিনিসগুলাই করি, বাট কিছুটা চেঞ্জ আছে এখানে। আচ্ছা, ফার্স্টে হচ্ছিল যে আমাদের টেনশন রিইনফোর্সমেন্ট কতটুকু আছে সেটা বের করি। 6টা 8 নাম্বার বার ছিল। তো আমাদের এএস হচ্ছিল 6 × 0.79, তার মানে অলমোস্ট 4.74 ইঞ্চি স্কোয়ার এই পরিমাণ আমরা রিইনফোর্সমেন্ট দিলাম। আর এখানে রিইনফোর্সমেন্ট রেশিওটা যদি আমি বের করতে যাই, সেটা হচ্ছিল এএস ডিভাইডেড বিডি। আমরা এর আগে পড়ে আসছি রেক্টেঙ্গুলারের ক্ষেত্রে এএস ডিভাইডেড বিডি। তো সেই ক্ষেত্রে বি যেহেতু আমাদের একটাই ছিল, একটা রেক্টেঙ্গুলার সেকশনের জন্য উপরে এবং নিচে কিন্তু উইডথ সমান, সো আমরা আর ওইভাবে আসলে বলি নাই যে এটা বি কি টপের বি নাকি বটমের বি। তো এখানে যেহেতু ভ্যারিয়েশন আছে বিটা, এটা আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে। যখন আমি এটাকে রেক্টেঙ্গুলার হিসেবে ধরতেছি তখন নিচের উইডথটা কিন্তু 57 ইঞ্চি হচ্ছে। তার মানে আমি যখন রিইনফোর্সমেন্ট রেশিও বের করব এএস ডিভাইডেড, তখন হবে বিএফ ইন্টু ডি। তার মানে ফ্লেঞ্জের যে উইডথ আছে সেটা কিন্তু হচ্ছে, কারণ আমি ধরছি অ্যাজ ইফ এটা একটা রেক্টেঙ্গুলার বিম যার টোটাল উইডথ এখানে হচ্ছে হলো বিএফ। তো সেই হিসাবে আমি এখানে এএস এর ভ্যালু বিএফ এবং ডি এর ভ্যালুটা বসাবো। তো ডি আমাদের কতটুকু হবে, আমাদের এখানে যেহেতু 2 লেয়ার রিইনফোর্সমেন্ট আছে, আমরা যদি 4 ইঞ্চি ধরি কভারটা, তাহলে আমাদের বাকি 20 ইঞ্চি হচ্ছে হলো ডি। তাহলে আমরা এখানে বিএফ পাচ্ছিলাম 57 আর এটা হচ্ছিল ডি 20। তাহলে আমরা পাচ্ছি যে রো এর ভ্যালু এটা। এখন এটা চিন্তা করার পরে আমরা টি বিমের জন্য স্পেশালি একটা কে এর ভ্যালু চিন্তা করছিলাম যে কে কিভাবে বের করবে যদি টি বিম হয়। বাট আমরা ধরে নিচ্ছি এটা একটা রেক্টেঙ্গুলার বিম এখন পর্যন্ত, বাট টি বিমের জন্য যেটা সেটা আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলাম যে কে ইকুয়াল টু ছিল রো এন হাফ টি বাই ডি স্কোয়ার রো এন প্লাস টিডি। তো এই ফর্মুলা ইউজ করে এখানে দেখো সব ভ্যালু আমাদের জানা আছে, রো জানা আছে, মডিউলার রেশিও আমাদের বলা আছে 10, তারপরে এফএস এফসি এগুলো তো গিভেন ছিল, এগুলো আমি আর এখন ডিসকাস করিনি কারণ এগুলো অলরেডি অনেকবার বলা হয়েছে। আচ্ছা, টি আমার জানা আছে যে 4 ইঞ্চির মতো, আর ডি আমরা জানি যে 20 ইঞ্চি। সো এখান থেকে কে এর ভ্যালুটা আমরা জাস্ট খালি পিক করব, তার মানে 0.256 এই রেঞ্জের মধ্যে হচ্ছে হলো আমার কে ভ্যালু। এখন এখানে ডেপথ অফ কম্প্রেশন জোন যেটা আমরা বের করি কেডি, আমরা সেই কেডিটা বের করব। তাহলে কে জানি, ডিও জানি, তাহলে কেডি বের করলে আসতেছে হচ্ছে 5.12 ইঞ্চ। তার মানে এটা হচ্ছে হলো আমার টোটাল নিউট্রাল এক্সিসের লোকেশন। সেটা কতটুকু আসতেছে, সেটা আসতেছে হচ্ছে হলো টপ থেকে 5.12 ইঞ্চ। সো এটা হচ্ছে আমার নিউট্রাল এক্সিস। নিউট্রাল এক্সিস যখন 5 পয়েন্ট এইখানে চলে আসছে, তার মানে আমি বুঝতেছি যে আমার এই যে ফ্লেঞ্জ আছে 4 ইঞ্চি,
তার থেকে নিচে হলো নিউট্রাল এক্সিস কাজ করতেছে। দ্যাটস মিন আমার হচ্ছে হলো রেঞ্জের একটা পোর্শন কম্প্রেশনে কাজ করবে, ইন এডিশন ওয়েবের একটা পোর্শন আসলে কম্প্রেশনে কাজ করবে। তার মানে এটা একটা টি বিম হিসাবে আমরা চিন্তা করতে পারবো। যেহেতু টি বিম হিসাবে চিন্তা করতে পারবো, তার মানে কিন্তু কে ভ্যালু যে আমরা টি বিমের জন্য ইকুয়েশনটা ইউজ করছি এটাতে কোনো ভুল নাই। সো অনেকে মনে করতে পারো যে স্যার আমরা রেক্টেঙ্গুলার বিম হিসাবে তো এখানে চিন্তা করতেছিলাম, কিন্তু কে ভ্যালু যখন চিন্তা করতেছি তখন তো আমরা টি বিম হিসাবে করতেছি। তো যদি এটা রেক্টেঙ্গুলার বিম চলে আসতো তখন হয়তো বা আমরা বলতে পারতাম যে এই কে ভ্যালুটা আসলে আমরা যেভাবে বের করছি এটা তো আসলে টি বিমের জন্য, যেহেতু এটা টি বিমই হবে সো কে ভ্যালুটা আমাদের আর রিভাইজ করতে হবে না, এটা যা আছে তাই থাকবে। আচ্ছা, তাহলে ডেপথ অফ কম্প্রেশন জন্য আমরা পাচ্ছি হলো 5 ইঞ্চি, যেখানে আমাদের ডেপথ অফ ফ্লেঞ্জ আসছে 4 ইঞ্চির মতো। তো আমরা যদি ওই যেটা পড়ে আসছি একটু আগে সেই কেডিটা হচ্ছে টি এর চেয়ে বেশি, যেহেতু টি এর চেয়ে বেশি আমাদেরকে এটাকে অবশ্যই একটা টি বিম হিসাবে অ্যানালাইসিস করতে হবে। ফার্স্টে আমাকে এই জায়গাটা আর খুব ভালো যদি করে কনফার্ম করতে হবে। হ্যাঁ, কে এর ভ্যালুটা যদি টি এর থেকে কম আসতো, তাহলে কেডির ভ্যালু যদি টি থেকে কম আসছে এটা হচ্ছে অ্যানাদার কেস। তো ফার্স্টে একটু নিজে চিন্তা করো কি হতে পারে, তারপর আমি বলতেছি। তখন তো তাহলে স্যার রেক্টেঙ্গুলার বিম হিসেবে অ্যানালাইজ করতে হতো। তখন রেক্টেঙ্গুলার বিম হিসেবে অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে তোমার একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে হলো আমরা যেহেতু কে ভ্যালুটা কার জন্য বের করছি, টি বিমের জন্য। টি বিমের জন্য, তখন তুমি কে ভ্যালুটা আরেকবার রিভাইজ করতে পারো। আমরা যে রেক্টেঙ্গুলার বিমের জন্য যেই ফর্মুলাটা এর আগে দেখে আসছিলাম মনে আছে, রো এন দিয়ে, জি স্যার। রুট ওভার রো এন স্কোয়ার প্লাস টুয়াইস রো এন মাইনাস সামথিং, এরকম একটা ইকুয়েশন ছিল। তখন তুমি কে ভ্যালুটা একবার রিভাইজ করতে পারো, কিন্তু খুব টেকনিক্যালি যদি তুমি চিন্তা করো যে কে ভ্যালু কিন্তু আমরা ওই এই রেঞ্জের মধ্যেই পাই, 0.25 0.3 এই রেঞ্জের মধ্যেই কিন্তু পাই। তো কেউ যদি রিভাইজ নাও করে সে যে খুব বেশি ভুল করবে জিনিসটা এরকম না, বাট তুমি রিভাইজ করতে পারো। তো যদি কে, আর আরেকটা কোশ্চেন ছিল, আমরা তো আমি তাহলে এটা একটু শেষ করে নিই, তুমি যে কোশ্চেনটা করছো দেন আমি এটাই দিই। তো যদি কেডি টি এর চেয়ে কম হয় সেই ক্ষেত্রে আমরা কে ভ্যালুটা ইচ্ছা করলে আমরা রিভাইজ করতে পারি, রিভাইজ করে দেন হচ্ছিল আমরা নর্মাল যে তোমার রেক্টেঙ্গুলার বিমের যে অ্যানালাইসিস আছে সেই অ্যানালাইসিস করব, কিন্তু বি ইকুয়াল টু ধরতে হবে 57 ইঞ্চি। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। হ্যাঁ বলো, সেকেন্ড কি কোশ্চেন করতে চাচ্ছ? আর আমরা তো এখানে কেডি বের করে নিউট্রাল অ্যাক্সিস এর পজিশনটা জানলাম। আমরা আগে যেভাবে আর কি সেন্ট্রয়েড বের করতাম, মানে এরিয়া দিয়ে ওই পার্টের গুণ করে, মানে যেভাবে বের করতাম আগের সেমিস্টার করে, ওইভাবে যদি আমি নিউট্রাল অ্যাক্সিসটা বের করি, কিভাবে বের করতে হবে সেমিস্টার গুলো মানে একটু স্যার এখানে ক্লিয়ার এখন করলে। একটা, এটা তো একটা স্যার টি টি সেকশন হিসেবে নিয়ে, মানে হ্যাঁ, দুইটা পার্ট করে, হুম, এরপরে দুইটা পার্টের মধ্যে যে সেন্ট্রয়েডে যে সূত্রগুলো ছিল স্যার, যে y1 ইন্টু a1 প্লাস y2 ইন্টু a2 আচ্ছা বাই আচ্ছা বুঝতে a1 পারছি a প্লাস বুঝতে a2। পারছি। না ওইটা তুমি যেটা বলতেছো ওইটার এটা হলো পার্থক্য আছে। তুমি যেটা বলতেছো সেটা হচ্ছিল সেন্ট্রয়েড বা সিজি। সিজি এবং নিউট্রাল এক্সিস এটা কিন্তু কমপ্লিটলি ভিন্ন জিনিস। সিজি হচ্ছে হলো তার টোটাল যে সেকশনটা তার সেন্টার, জিওমেট্রিক সেন্টার। আর নিউট্রাল এক্সিস হচ্ছে হলো যে জায়গাটাতে কম্প্রেশন কাজ করে উপরে এবং নিচে কাজ করে টেনশন, যে পয়েন্টে টেনশন এবং কম্প্রেশন কিছুই কাজ করে না। দ্যাটস মিন আমাদের যদি কম্প্রেসিভ ফোর্স চিন্তা করি, এখানে হয়তো বা কম্প্রেসিভ ফোর্স কাজ করতেছে যেই পর্যন্ত বা যেই জায়গা পর্যন্ত কম্প্রেশন কাজ করে, নিচে হলো টেনশন কাজ করবে রিইনফোর্সমেন্ট, সেটা হচ্ছে হলো টেনশন, এগুলো হচ্ছে কম্প্রেশন। যেখানে কম্প্রেশন শেষ হয়ে যাবে সেটাকে আমরা বলছি নিউট্রাল এক্সিস, এটা জিওমেট্রিক সেন্টার না। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে হলো তুমি যখন সিজি বের করো তুমি ধরে নাও যে তোমার ফুল সেকশন অ্যাক্টিভ। আমরা কিন্তু এর আগেই দেখে আসছি যে আমাদের কিন্তু নিচের পার্টের কনক্রিট এখন কাজ করতেছে না, আমরা যখন ডিজাইন করি বা অ্যানালাইসিস করি শুধু স্টিল কাজ করতেছে, তার মানে তোমার সেকশন কিন্তু মূলত এতটুকু, কনক্রিট সেকশন কিন্তু এতটুকু। আমরা এটা ক্র্যাক সেকশন নিয়ে আলোচনা করতেছি, একদম ফার্স্টের দিকে আমরা এগুলো আলোচনা করে আসছি যে আমরা যখন আনক্র্যাক সেকশন হয় তখন নিউট্রাল এক্সিস বের করার জন্য আমরা ওই ধরনের সেন্ট্রয়েড ব্যাগগুলো ব্যবহার করছি, কিন্তু নিউট্রাল এক্সিসের সাথে সেন্ট্রয়েডের কোনো সম্পর্ক আসলে নাই ওইভাবে। যেমন একটা রেক্টেঙ্গেলের ক্ষেত্রে, একটা রেক্টেঙ্গেল তো ইজি, এটা তো জেনারেলি হাফে হবে হচ্ছিল তার কি বলে এটাকে
সেন্ট্রয়েড, বাট নিউট্রাল অ্যাক্সিস তো সবসময় এখানে হবে না, ডিপেন্ড করে। নিউট্রাল অ্যাক্সিস এখানে হয় জেনারেলি উপরে, আর এটা কম্প্রেশন জোন যতটুকু সেটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস। সো এটা হচ্ছে নিউট্রাল অ্যাক্সিস। আর তুমি যদি ধরো ফুল সেকশনটা এখন ইনট্যাক্ট অবস্থায় আছে, তখন এটা হবে সিজি। সিজি এবং এনএ বা নিউট্রাল অ্যাক্সিস কমপ্লিটলি ভিন্ন আইটেম, দুটাকে মিশানো যাবে। তো শর্টলি তোমার অ্যান্সারটা হচ্ছিল যে তোমরা আগে যেভাবে নিউট্রাল সেন্ট্রয়েড বের করছো, সো ওইভাবে নিউট্রাল অ্যাক্সিস বের করা যাবে না। ঠিক আছে, আচ্ছা। এখন আমাদের এতটুকু আমরা এনশিওর করতে পারলাম যে আমাদের এটাকে একটা টি বিম হিসাবে অ্যানালাইসিস করতে হবে, এটা একটা রেক্টেঙ্গুলার বিম হবে না। দেন আমরা মুভ করবো হচ্ছে আমাদের টি বিমের যে ফর্মুলা গুলো আছে সেগুলো। আচ্ছা, আমি এখানে একটা জিনিস একটু ক্লিয়ার করে দেই, সেটা হচ্ছে যে আমি এখানে এই যে ডিস্ট্রিবিউশন বা এই ফোর্স ডায়াগ্রাম এগুলো এখানে ড্র করছি, এটা জাস্ট তোমাদেরকে বোঝানোর পারপাসে। সো পরীক্ষার সময় তোমাদের এই জিনিসটা না দিলেও কোনো সমস্যা নেই। পরীক্ষার সময় তুমি এই যে একটা ড্রয়িং করছো, এটার উপর বেস করে তুমি জাস্ট ইকুয়েশন গুলো দিয়ে সলভ করতে পারলেই হবে। এটা তোমার আঁকা লাগবে না, এটা আমি তোমাদের বোঝানোর জন্য জাস্ট এখানে রাখি আর কি। আচ্ছা, এখন আমরা যেটা করব যে আমাদের মোমেন্ট হচ্ছিল মেইনলি বের করতে হবে হচ্ছিল মোমেন্ট। তো মোমেন্ট বের করতে হলে আমাদের আরো কিছু প্যারামিটার লাগবে। প্যারামিটার একটা ছিল হচ্ছিল জেড। জেডটা কি ছিল, যে আমরা এখানে যে ট্রাপিজয়েডাল কম্প্রেশন জোন ধরছি, এই ট্রাপিজয়েডাল কম্প্রেশন জোনের সেন্ট্রয়েড কত দূরে উপর থেকে। যদি এটা ট্রায়াঙ্গুলার ধরতাম আমরা, তাহলে তো আমরা জানি যে কেডি এর 1/3 হতো, বাট এখন হচ্ছিল এটা জেড হবে, যেহেতু আমরা ট্রাপিজয়েডাল ধরছি। তো এটার আমরা একটা ইকুয়েশন এখানে ডিরাইভ করে আসছিলাম। তো আমরা সিজি অফ দ্য ট্রাপিজয়েডাল কম্প্রেশন জোন এই জিনিসটা বের করবো। তো জেড এর ক্ষেত্রে আমরা ইকুয়েশনটা জানি যে 3kd - 2t ডিভাইডেড 2kd - t ইনটু t/3। তো এখানে দেখো কে এর ভ্যালু জানো, ডি এর ভ্যালু জানো, টি এর ভ্যালু জানো, সবই আমাদের জানা আছে। তো আমরা যদি জাস্ট এগুলোকে এখানে বসাই, তাহলে এটা আসতেছে অ্যাপ্রক্সিমেটলি 1.57 ইঞ্চ। আচ্ছা, তো এই যে ভ্যালু জেড ভ্যালু বের হওয়ার পরে আমরা যেটা করবো, যেটা মোমেন্ট ক্যাপাসিটি বের করবো। তাহলে মোমেন্ট ক্যাপাসিটি বের করার সময় আমরা রেক্টেঙ্গুলার কলামেও যা দেখছি, এখানেও মোটামুটি একই জিনিস, যে আইদার এইটা অ্যালাউয়েবল স্ট্রেসে পৌঁছালে তার ক্যাপাসিটি কত সেটা বের করব, আর এইটা অ্যালাউয়েবল ক্যাপাসিটিতে পৌঁছালে কত তার ক্যাপাসিটি হয় টোটাল, সেটা আমরা বের করব। বের করে যেটা মিনিমাম হয় আমরা সেটাই নিই। তো সেটাই এখানেও করা হয়েছে, যে মোমেন্ট রেজিস্ট্যান্স বাই কনক্রিট, যদি কনক্রিট অ্যালাউয়েবলে পৌঁছায় যায় তখন তার মোমেন্ট ক্যাপাসিটি কত। তো সেটা আমরা বের করতে পারি কিভাবে, সি ফোর্সটা যদি আমি বের করি, মোমেন্টের জেনারেল ইকুয়েশনটা এরকম ছিল, সি ইনটু জেডি। সি ইনটু জেডি হলে জেডিটাকে আমরা এখানে কিভাবে লিখতে পারি, আমরা জানি এখান থেকে এই পর্যন্ত হচ্ছিল টোটাল ডেপথ হচ্ছিল ডি, ইফেক্টিভ ডেপথ। আর এই যে ফোর্সটা কাজ করতেছে দ্যাটস মিন সেন্ট্রয়েড, এই ডিসটেন্সটা হচ্ছিল জেড। তাহলে এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি যে ডি মাইনাস জেড। এটা ছিল আমার মোমেন্টের ইকুয়েশন। তাহলে মোমেন্টের ইকুয়েশন আমি ওইটাই এখানে ইউজ করছি, তোমাদের ফর্মুলা আর এখানে লিখি নাই, ফর্মুলা ডিরাইভ করা আছে আগে। যে ফার্স্ট হচ্ছিল সি ইনটু হচ্ছিল ডি মাইনাস জেড। সি এর এখানে আমরা জানি যে এফ সি ইনটু 1 মাইনাস টি বাই 2 কে ডি ইনটু বিএফ ইনটু টি, এই পুরো ফর্মুলা এটা আমরা এখানে বসাই দিচ্ছি, এফ সি ইনটু 1 মাইনাস টি বাই 2 কে ডি ইনটু বিএফ ইনটু টি। সো এটা হচ্ছিল বিএফ, এটা হচ্ছিল টি 4 ইঞ্চি, এই 4 ইঞ্চি, আর বিএফ হলো 57 ইঞ্চি। আর ডি আমাদের হচ্ছে হলো 20 ইঞ্চি ছিল, আর জেড এর ভ্যালুটা আমরা এখান থেকে বসা দিলাম 1.57। যদি আমাদের কনক্রিটটা অ্যালাউয়েবল স্ট্রেসে পৌঁছায় যায়, তখন তার তাহলে মোমেন্ট ক্যাপাসিটি হচ্ছে হলো 2880 কিপিঞ্চ, বা আমরা বলতে পারি যে 240 কিপ ফিট। এটা গেল যদি কনক্রিটটা অ্যালাউয়েবলে পৌঁছায় তখন তার মোমেন্ট ক্যাপাসিটি কত। এট দ্য সেম টাইম আমরা যদি চিন্তা করি যে আমাদের স্টিল হচ্ছে হলো তার অ্যালাউয়েবল স্ট্রেসে পৌঁছায় যায়, তখন তার ক্ষেত্রে মোমেন্ট ক্যাপাসিটি কিরকম হবে, যে এএস ইন্টু এফএস, সরি এফ এস হবে এফএস ইন্টু হচ্ছে জেডি, ওই একই কথা, যে এএস এফএস ইন্টু জেড মাইনাস ডি মাইনাস জেড। তাহলে এটা হচ্ছে তার ফর্মুলা হবে। তো আমরা এএস ইন্টু হচ্ছে হলো
এফএস যেটা আমাদের দেওয়া ছিল যে এফএস এর ভ্যালু হচ্ছে 20,000 পিএসআই ডি মাইনাস জেড, তাহলে এটা দিয়ে মোমেন্ট ক্যাপাসিটি পাচ্ছি হলো অ্যাপ্রক্সিমেটলি 145 কিউব ফিট। তো যেহেতু কংক্রিট অ্যালাউবল স্ট্রেসে পৌঁছাইলে 240 কিউব ফিট নেয়, আর স্টিল যখন অ্যালাউবলে পৌঁছায় তখন 145 কিউব ফিট নেয়, আমরা যেই ইনসিডেন্টটা আগে ঘটবে সেটাকেই আসলে তার ক্যাপাসিটি বলবো। কারণ আমরা ধরে নিচ্ছি যে আমরা যখন ডাব্লিউএসডি মেথডে ডিজাইন করব, যে কোনো একটা ম্যাটেরিয়ালই যখন হচ্ছে অ্যালাউবলে পৌঁছায় যাবে এরপরে আমরা আর কনসিডার করব না। তার মানে স্টিল হচ্ছে হলো 145 কিউব ফিট মোমেন্ট অ্যাপ্লাই করলেই অ্যালাউবলে পৌঁছায় যাবে। সো আমরা আলটিমেটলি বলবো যে allowable moment capacity of beam is controlled by the allowable steel stress, and in this case এটা হচ্ছে 145 কিউব ফিটের মতো। এটাই হচ্ছে আমার ক্যাপাসিটি। এখন তোমাদের জাস্ট একটু চিন্তা করার জন্য বলি, সেটা হলো যে এইখানে দেখো যে কংক্রিট যখন ম্যাক্সিমাম স্ট্রেস বা অ্যালাউবল স্ট্রেসে পৌঁছায় যায় প্রচুর মোমেন্ট নিতে পারতেছে, আর স্টিল তার অনেক আগেই অ্যালাউবল স্ট্রেসে পৌঁছা যাচ্ছে। এটার কারণটা কি হইতে পারে? তোমাদের আপাত দৃষ্টিতে কোনো আইডিয়া আছে যে কি কারণে এই জিনিসটা হতে পারে? জাস্ট কি বিমটার দিকে তাকাইলে দেখো তো তুমি কিছু বুঝতে পারো কিনা কি কারণে হইতে পারে এটা। কি শুনতে পাচ্ছ আমাকে? ইয়েস নো কিছু বলো, আদারওয়াইজ আমি কনফিউজ থাকি যে তুমি শুনতে পাচ্ছ। জি স্যার। এখন আমার প্রশ্নটা হচ্ছিল যে এখানে যে স্টিল এটা আগে হচ্ছিল অ্যালাউবল স্ট্রেসে পৌঁছায় গেল, কিন্তু কংক্রিটটা অনেক বেশি মোমেন্ট নিচ্ছে, তার মানে অনেক পরে আসলে আলটিমেট বা কি বলবো অ্যালাউবল স্ট্রেসে পৌঁছাবে। কারণটা কি হতে পারে? আপাত দৃষ্টি থেকে কিছু বোঝা যায় এখান থেকে? দেখি এটার সেকশন বড় দেখে। সেকশন, হ্যাঁ সেকশন বড়, এটাই অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। জিনিসটা হচ্ছে হলো যে এইখানে যখন তুমি মোমেন্ট অ্যাপ্লাই করতেছো, তুমি খুবই ছোট একটা পোর্শনের উপরে আসলে টেনশনটা প্রোভাইড করতেছো। স্কিলের এরিয়া অনেক ছোট। যদি আমরা তুলনা করতে যাই, সেই তুলনায় দেখো ফ্লেঞ্জের যে এরিয়াটা আছে, দ্যাটস মিন আমার পুরো ফ্লেঞ্জ এরিয়াটা এখানে হচ্ছে কনক্রিটের জন্য কাজ করতেছে। সো কনক্রিটের স্ট্রেসের জন্য এরিয়াটা হচ্ছে অনেক বড়। যদি আমি একই ফোর্স অ্যাপ্লাই করি, এখানে অনেক কম স্ট্রেস জেনারেট করবে। তার মানে তার মধ্যে স্ট্রেস যেটা জেনারেট করবে এটা অনেক ধীরে ধীরে করবে, যার কারণে কম্প্রেশনে সে অনেক বেশি লোড নিতে পারতেছে। কিন্তু তার অনেক আগে হচ্ছিল স্টিল হচ্ছিল অ্যালাউবলে চলে যাচ্ছে। তার মানে আমাদের টি বিমের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি যে স্টিলটা হচ্ছিল আগে অ্যালাউবলে পৌঁছে যাচ্ছে। তো এগুলো জাস্ট একটু চিন্তা করবো, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তো এটাই হচ্ছে আমাদের জন্য যদি অ্যানালাইসিস টাইপের প্রবলেম থাকে সেটা কি করে। তো এরপরে আমরা যেটা দেখবো ডিজাইন প্রবলেম। তো ডিজাইন প্রবলেমের ক্ষেত্রে আমাদের কোনো কিছুই দেওয়া থাকে না, জেনারেলি স্কিল, ডাইমেনশন এগুলো সবকিছু বের করতে হবে। তো আমি হলো আজকে ডিজাইন প্রবলেমে যাব না, আমার কিছু কথাবার্তা আছে যেগুলো আমি তোমাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি। সেগুলো হচ্ছে হলো আমরা যে এই পর্যন্ত ডিজাইন করতেছি, ডিজাইন করাটা সবাই মোটামুটি দেখতে পাচ্ছ যে আমরা ডিজাইন করতেছি, কিন্তু কিছু জিনিস আছে যেটা আমাদের একটু আলাদাভাবে মনে হয় ডিসকাস করা দরকার। সেটা হলো যে একটা বিমের ক্ষেত্রে সে ধরো একটা কন্টিনিউয়াস বিম, আমি ধরলাম যে এরকম একটা কন্টিনিউয়াস বিম বা ওভারহ্যাঙ্গিং বিম কিছু একটা ধরলাম। এটার ক্ষেত্রে আমরা মোমেন্ট ক্যাপাসিটি যখন বের করা যায়, বা ডিজাইনের ক্ষেত্রে আমি মেইনলি বলতে চাচ্ছি, সেটা হলো এটার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কেমন হবে সবাই কি জানো? এটার উপরে যদি আমি এরকম একটা লোড অ্যাপ্লাই করি, নেগেটিভ মোমেন্ট হবে স্বাভাবিকভাবেই। তারপরে এটা একটা নেগেটিভ মোমেন্ট হবে, আর তারপরে হচ্ছে হলো এরকম কিছু একটা হবে, জিরো হয়ে যাবে।
তো আমার আসলে যেটা বলার উদ্দেশ্য সেটা হলো, আমরা যখন মোমেন্টের জন্য ডিজাইন করি আমরা দুই ধরনের মোমেন্ট পাই। একটা হচ্ছে হলো পজিটিভ মোমেন্ট, একটা হচ্ছে হলো নেগেটিভ মোমেন্ট। সো এটা নেগেটিভ মোমেন্ট। এখন আমি যদি এটাকে এ বলি পয়েন্ট, এটাকে ধরো বি বললাম মিড পয়েন্টটাকে, আর এটাকে সি পয়েন্ট বললাম, এটাকে ডি বললাম, আপাতত এই চারটা পয়েন্ট। এখন ধরে নাও যে আমরা তো জেনারেলি বলে থাকি একটা ডিজাইনের ক্ষেত্রে যে এত মোমেন্টের জন্য ডিজাইন করো, একটা স্পেসিফিক মোমেন্টের জন্য ডিজাইন করতে বলা হয়। এখন আমি ধরো এটা ধরে নিলাম যে একটা রেক্টেঙ্গুলার বিম আমাকে ডিজাইন করতে বলছে। সো এটা হচ্ছে হলো সেকশন এ এ, আর এটা হচ্ছে হলো সেকশন বিবি। তো আমরা যেটা জেনারেলি যেটা করি যে রিইনফোর্সমেন্ট বের করি, কতটুকু রিইনফোর্সমেন্ট লাগবে, তাদের ডাইমেনশন কত হবে। বিডি আমরা আসলে একই বিম যেহেতু আমরা কিন্তু আসলে সমানই দিব, আমরা কিন্তু বিমের যে সাইজ এটা কিন্তু চেঞ্জ করতে পারবো না একই স্প্যানের মধ্যে, এটা ইম্পসিবল, তাই না? তার মানে আমাদের বি এবং ডি কিন্তু সবার ক্ষেত্রে সেমই থাকবে। সেই ক্ষেত্রে কিভাবে আসলে করব, দেখবা যে ভ্যালুগতভাবে কোনটার মান বেশি। ধরো এম এর মান কথার কথা এখানে যে 60 কিউব ফিট, কথার কথা মাইনাস 60 কিউব ফিট, আর এটা হচ্ছে প্লাস 70 কিউব ফিট। যখন তুমি ডিজাইন করবা স্বাভাবিকভাবে ফার্স্ট হচ্ছিল 70 কিউব ফিটের জন্য ডিজাইন করে ফেলবে, এটার জন্য কতটুকু সেকশন লাগে পুরো দেন হচ্ছিল তুমি 60টাকে ডিজাইন করবা। এটা হচ্ছিল জেনারেলি আমরা করে থাকি যাতে করে ম্যাক্সিমামটার যে সেকশন রিকোয়ারমেন্ট আছে সেটা যাতে আমরা ফুলফিল করতে পারি। আচ্ছা, এখন আমার যেটা মেইনলি এখানে ডিসকাশনের বিষয় সেটা হচ্ছে রিইনফোর্সমেন্ট। এখন বলো যে আমি যদি সেকশন বিবিতে ডিজাইন করি, রিইনফোর্সমেন্ট যেটা পাবো সেটা কোথায় দিব, টপে অথবা বটমে? তোমাদের একটু রেসপন্স প্রয়োজন। তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। হ্যাঁ, আমি জিজ্ঞেস করলাম যে তুমি যে রিইনফোর্সমেন্ট প্রোভাইড করবা এই পজিটিভ মোমেন্টের জন্য কোথায় প্রোভাইড করবা, বটমে আর টপে? কোথায়? বটমে। বটমে প্রোভাইড করবো। তার মানে সেকশন বি তে আমাকে যখন রিইনফোর্সমেন্ট ডিজাইন করতে হবে সেই রিইনফোর্সমেন্ট আমি দিব হচ্ছে বটমে। আমি এটা জানি না কয়টা লাগবে, চারটা চিন্তা করলাম। আচ্ছা, আর যখন হচ্ছিল সেকশন এ তে তুমি রিইনফোর্সমেন্ট ডিজাইন করবা সেই ক্ষেত্রে কোথায় দিবা? স্যার টপে দিতে হবে। টপে দিতে হবে। সো এই জিনিসটা সবার মাথায় রাখতে হবে, কারণ আমরা কিন্তু এখানে পজিটিভ মোমেন্ট বা নেগেটিভ মোমেন্ট কিছু বলে দিচ্ছি না। আমরা যেহেতু একটা বিমের জন্য জাস্ট একটা সেকশনের জন্য ডিজাইন করতেছি, বাট প্র্যাকটিক্যালি তোমাদের কিন্তু এইভাবে চিন্তা করতে হবে যে রিইনফোর্সমেন্টের পজিশন কিন্তু চেঞ্জ হবে। আচ্ছা, তো এটার সাথে আরো কিছু প্র্যাকটিক্যাল অ্যাসপেক্ট আছে, সেটা হলো যে আমাদের যখন হচ্ছে আমরা এই ধরনের রিইনফোর্সমেন্ট দেই আমাদের এর সাথে হচ্ছে শেয়ার রিইনফোর্সমেন্টও দিতে হবে, যেটা আমরা এখনো ডিজাইন শিখি নাই, এরপরে টপিকসে যে শিখবো শেয়ার রিইনফোর্সমেন্ট কিভাবে ডিজাইন করে। এবং এই শেয়ার রিইনফোর্সমেন্টটা যেটা হবে এরকম বাঁকা করে দিতে হবে। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে যে এই যে রিইনফোর্সমেন্ট নিচে চারটা আছে উপরে তো কিছু নাই, এটা কিভাবে ধরে রাখবে? সেই কারণে আমাদের যেটা করতে হবে এখানে কিছু হ্যাঙ্গার বার দিতে হবে। তার মানে অ্যাট লিস্ট দুইটা কর্নারে আমাকে দুইটা হ্যাঙ্গার বার দিতে হবে, সেটা যেই ধরনের বিমই হোক না কেন। সো এটার কোনো স্ট্রাকচারাল পারপাস নাই, এটা কোনো ক্যাপাসিটি প্রোভাইড করবে না, এটা শুধুমাত্র এই শেয়ার রিইনফোর্সমেন্টটাকে ধরে রাখবে। সো এই যে বারটা আছে এটাকে আমরা বলি হচ্ছিল হ্যাঙ্গার বার। আমি আগেও একদিন মনে কথা বলছিলাম, এটা হচ্ছিল শেয়ার রিইনফোর্সমেন্ট। আর এই যে লাল কালার এটা হচ্ছে টেনশন রিইনফোর্সমেন্টও বলতে পারো অথবা ফ্লেক্সিবল রিইনফোর্সমেন্টও বলতে পারো। সো একটা বিম যখন তুমি ডিজাইন করবে তোমার তিনটা কম্পোনেন্টই আসলে থাকবে, শেয়ার রিইনফোর্সমেন্ট, ফ্লেক্সিবল রিইনফোর্সমেন্ট, দেন হচ্ছে হ্যাঙ্গার বার। সো এই জিনিসটা সবার ক্লিয়ার থাকতে হবে। তোমরা এগুলো আগেও দেখে আসছো হয়তোবা যে
একটা বিমের ক্ষেত্রে যদি আমরা লং সেকশন দেখি, তাহলে এই জায়গাতে আমার লং যে রিইনফোর্সমেন্টটা আছে, লং রিইনফোর্সমেন্টটা থাকবে হচ্ছিল নিচের দিকে, যেটা তোমরা এই মুহূর্তে বললা, যেটা কিন্তু আমি বি বললাম, এটা হচ্ছিল এ, এটা হচ্ছিল লোকেশনটা সি, এটা হচ্ছিল ডি। তো বি লোকেশনে আমার নিচে রিইনফোর্সমেন্ট লাগবে, বাট এ লোকেশনে তার হচ্ছে উপরে রিইনফোর্সমেন্ট লাগবে, সি তে লাগবে উপরে, সি তে যেহেতু নেগেটিভ এখানে উপরে লাগবে। তো এই জায়গায় কিন্তু আসলে নিচে কোনো রিইনফোর্সমেন্ট থিওরিটিক্যালি প্রয়োজন নাই, বা থিওরিটিক্যালি বলতে ফ্লেক্সারাল পয়েন্ট অফ ভিউ থেকে, থিওরিটিক্যালি বললে ভুল হবে, ফ্লেক্সারাল পয়েন্ট অফ ভিউ থেকে কোনো প্রয়োজন নাই, এখানেও প্রয়োজন নাই। কিন্তু আমাদেরকে পরবর্তীতে আমরা আরেকটা টপিক কভার করব, যে ডেভেলপমেন্ট লেন্থ এবং স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি, সেই পয়েন্ট অফ ভিউ থেকে কিছু রিইনফোর্সমেন্ট অ্যাটলিস্ট এখানে দিতে হবে। আমরা জেনারেলি যেটা করে থাকি, যে রিইনফোর্সমেন্ট লাগবে না, যেহেতু আমার অযথা আমি এটাকে এদিকে সবগুলোকে পাস না করে দিয়ে এরকম করে উপরে উঠায় দিয়ে সেটাকে নেগেটিভ রিইনফোর্সমেন্ট হিসেবে ব্যবহার করি। একইভাবে এখানে নেগেটিভ রিইনফোর্সমেন্ট হিসেবে ব্যবহার করা যায়, ঠিক আছে? সো এরকম অ্যাকচুয়ালি হবে। আর কিছু রিইনফোর্সমেন্ট আছে যেটা হচ্ছে এখানে কন্টিনিউ করতে হবে, কিছু রিইনফোর্সমেন্ট, ঠিক আছে? এই জিনিসগুলো তোমরা আসলে যখন সেশনাল করবা, তোমাদেরকে ফুল একটা বিম কিভাবে ডিজাইন করতে হয় ওই জিনিসগুলো শেখাবে। আমি এখানে যেটা শেখানোর চেষ্টা করতেছি সেটা হচ্ছে পার্টিকুলার একটা সেকশনে তুমি কিভাবে ডিজাইন করবে। তার মানে এটা হচ্ছে তোমার কি বলবো, বিল্ডিং ব্লক আর কি। এই ব্লকের পরে তুমি ধীরে ধীরে আর কি ফুল ডিজাইনে যাবা, যখন তুমি সেশনাল করবা। বিল্ডিং ডিজাইনের একটা সেশনাল আছে তোমাদের, যেখানে হচ্ছে তোমরা ফুল বিল্ডিং, 6 তলা একটা বিল্ডিং এর বিম কলাম সব ডিজাইন করবে। আচ্ছা, এখন আমি যে জন্য এই কথাটা বললাম, তোমাদের যেমন পরীক্ষার সময় আমি যদি বলে দিই যে আমি একটা বিম দিয়ে দিলাম, এরকম এরকম একটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম দিয়ে দিলাম, আমি বলে দিলাম যে এম ইকুয়াল টু 70 কি ফিট, এটা হচ্ছে এত কি ফিট। এখন আমি বললাম যে তুমি বি সেকশনের জন্য ডিজাইন করো, তাহলে কি পারবা না পারবা না? তোমাকে হয়তো বা অত বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম এগুলো ক্যালকুলেট করে খুব ইজিলি পারবা এরকম কিছুই দিব, খুব কমপ্লিকেটেড তুমি হাতে সলিউশন করতে পারবা না ওরকম কিছু অবশ্যই দিব। সো এই জিনিসটা একটু মাথায় রাখবা। আমি যদি পজিটিভ মোমেন্টের জন্য দেই, তোমার ক্রস সেকশন হবে হচ্ছে এরকম, তুমি যে রিইনফোর্সমেন্ট গুলা দিচ্ছ সেগুলা বটমে থাকবে। আমি যদি বলি যে হ্যাঁ এই জায়গার জন্য তুমি ডিজাইন করো, তখন কিন্তু তোমাকে এরকম একটা ক্রস সেকশন দিতে হবে, যে উপরে হবে ফ্লেক্সুরাল রিইনফোর্সমেন্ট। তুমি সব ক্যালকুলেশন ঠিক আছে, বাট এখানে ভুল করলাম, সো সেই ক্ষেত্রে তোমার মার্কস কিছুটা কাটা যাবে, যেহেতু তুমি লোকেশনে ঠিক মতো বসাইতে পারবে। সেই জিনিসগুলো আমি একটু ওই জন্য বলে দিলাম। আচ্ছা, আর একটা জিনিস হলো, বিম ডিজাইনের ক্ষেত্রে আমাদের দুই ধরনের প্রবলেম থাকে। একটা হচ্ছে যে অ্যানালাইসিস টাইপের প্রবলেম, অ্যানালাইসিস প্রবলেম, আর দুই হচ্ছে ডিজাইন প্রবলেম। তো ডিজাইন প্রবলেম এবং অ্যানালাইসিস প্রবলেম তো ওটা নিজেরা অলরেডি করে আসছে, যে আমার একটা এক্সিস্টিং বিম আছে যেটা অলরেডি ডিজাইন করা, রিইনফোর্সমেন্ট জানি, সেকশন প্রপার্টিজ জানি, সবই জানি। আমাদের কাজ হয় হচ্ছে জাস্ট খালি মোমেন্ট ক্যাপাসিটি বের করা। মোমেন্ট ক্যাপাসিটি কত আসবে সেটাকে আমরা বের করতেছি। এটা এক ধরনের প্রবলেম থাকে, ম্যাথমেটিক্যাল প্রবলেম যেমন আমরা চিন্তা করি। আর এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় ডিজাইন প্রবলেম, যে একটা মোমেন্ট দেওয়া আছে, যে এই মোমেন্টের জন্য আমার এই জায়গাটা একটা সেকশন ডিজাইন করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হয়, একটা হচ্ছে যে তার সেকশন কতটুকু লাগবে, দ্যাটস মিন বি, ডি, এইচ যাই বলো না কেন, ইফেক্টিভ ডেপথ বা টোটাল হাইট, সেকশন প্লাস হচ্ছে রিইনফোর্সমেন্ট, এই দুইটা জিনিস হচ্ছে আমাদেরকে ডিজাইন করতে হবে। সেটা হচ্ছে আর এক টাইপের প্রবলেম, যে ডিজাইন প্রবলেম। এই অ্যানালাইসিস প্রবলেমের একটা এক্সটেন্ডেড পার্ট এরকম হতে পারে এডিকুয়েসি চেক। আমি তোমাকে একটা বিম সেকশন দিয়ে দিলাম এবং বললাম যে একটা নির্দিষ্ট মোমেন্টের জন্য এটা এডিকুয়েট কিনা, তাহলে কিভাবে করব? এটা বেসিক্যালি ওই অ্যানালাইসিসের ক্যাপাসিটি যে আছে সেটার মতোই আর কি। সো ধরো বিএইচ, এখানে হচ্ছে আমি রিইনফোর্সমেন্ট প্রোভাইড করে দিলাম। এখন আমি বললাম যে আমার যে ডেড লোড আছে, লাইভ লোড আছে, সেটার থেকে
তার ডিমান্ড হচ্ছে হলো তার ডিজাইন মোমেন্ট প্রয়োজন হচ্ছিল ধরো 70 কি ফিট, যেটা আমি একটু আগে এক্সাম্পল দিলাম যে 70 কি ফিট পরিমাণ মোমেন্ট আমার এই সেকশনটার উপর আসবে, সেটা আমি জানি। আমি তোমাকে এখানে বলে দিলাম যে রিইনফোর্সমেন্ট আমার এত প্রোভাইড করা আছে, এখানে বি ইকুয়াল টু কত আমি জানি, ধরো 20 ইঞ্চি, সে এখানে বলে দিলাম 14 ইঞ্চি, সবই বলে দিলাম। এখন আমি তোমাকে জিজ্ঞেস করলাম যে এটা কি আসলে এডিকুয়েট কিনা এই ডিজাইন লোডের জন্য, কিভাবে করতে পারবা তোমরা চিন্তা করে বলো। সো এডিকুয়েট কিনা কিভাবে বুঝবো যে একটা সেকশন কি আসলে এডিকুয়েট কিনা একটা ডিজাইন লোডের জন্য? কারণ তোমরা যারা এখন হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছ, সো প্র্যাকটিক্যালি যে দেখবা যে একজন ডিজাইন করবে ইঞ্জিনিয়ার, আরো কয়েকজন হয়তো চেক করবে। চেকটা কিভাবে করবে যে একটা তুমি ধরো কোনো একটা পজিশনে আছো যে তোমার কাজ ডিজাইন করা না, কেউ হচ্ছিল ডিজাইন করে দিয়ে নিয়ে আসবে, তুমি হচ্ছিল সিগনেচার করে দিবে। তো তোমাকে ফার্স্টে একটা রাফ এন্ড টাফ ক্যালকুলেশন করতে হবে যে কিভাবে আমি এটাকে এডিকুয়েট বলবো, যে এটা কি ঠিক আছে কিনা, চেকটা কিভাবে করবো, সেই জিনিসটা আমি বলতে চাচ্ছি। ডিজাইনের প্যারামিটার গুলো দিয়ে আমি চেক করব যে তার হাইয়েস্ট মোমেন্ট ক্যাপাসিটিটা কত। হাইয়েস্ট মোমেন্ট ক্যাপাসিটি কতগুলো? আচ্ছা, আমরা যখনই ডিজাইন করি, ডিজাইন করার ক্ষেত্রে আমাদের ফিলোসফিটা কি, যে ক্যাপাসিটি, আমি মোমেন্ট না বলি, আমি জেনারেল ডিজাইনের এটা বলি যে ক্যাপাসিটি যেটা হবে যে কোনো একটা সেকশন বা বিল্ডিং যাই বলো, এটাকে অবশ্যই বড় হতে হবে, অ্যাটলিস্ট সমান হতে হবে ডিমান্ডের থেকে। এটা হচ্ছে না আমাদের জেনারেল ডিজাইন ফিলোসফি। আমরা যে কোনো স্ট্রাকচার বলো, যে কোনো একটা ইন্ডিভিজুয়াল মেম্বার বলো, এমন ভাবে ডিজাইন করবো তার ক্যাপাসিটি হলো ডিমান্ড থেকে বেশি হতে হবে। তার মানে তুমি এখানে ডিমান্ড জানো যে তার 70 কি ফিট ডিমান্ড, এটা হচ্ছে এম ডিমান্ড, আর তুমি অ্যানালাইসিস করে তার এম ক্যাপাসিটি পাচ্ছ যে তার মোমেন্ট ক্যাপাসিটি কত। তার মানে তোমাকে মোমেন্ট ক্যাপাসিটি বের করতে হবে ফার্স্টে অ্যানালাইসিস করে, এবং এটাকে অবশ্যই বড় হতে হবে, কারণ এম ডিমান্ডের চেয়ে বড় হতে হবে। যদি এই কন্ডিশনটা ফুলফিল করে, দেন তুমি বলতে পারবা যে আমার সেকশনটা এডিকুয়েট, এবং এটা আমরা ওকে বলতে পারবো। যদি এম ক্যাপাসিটি ইকুয়াল হইলেও তুমি এডিকুয়েট বলতে পারবা। সো এম ক্যাপাসিটি যদি লেস দেন হয় এম ডিমান্ড, সো এই কন্ডিশন যদি হয় তাহলে আমরা বলবো নট এডিকুয়েট। নট ওকে। এই জিনিসটা মাথায় রাখবো যে ক্যাপাসিটি এবং ডিমান্ড এটাকে অবশ্যই কম্পেয়ার করতে হবে। সো যদি ক্যাপাসিটি এবং ডিমান্ডের রেশিও একের চেয়ে বেশি থাকে, তারপরে তুমি এখানে সেফ আছো। আর যদি ক্যাপাসিটি কম থাকে, মানে ক্যাপাসিটি ডিভাইডেড ডিমান্ড হচ্ছে হলো একের চেয়ে কম হয়, সেক্ষেত্রে তুমি বুঝবো যে তুমি আসলে সেফ ডিজাইন করো নাই, মানে এটা ডিজাইন ভুল আছে অথবা তোমার অ্যাপ্রোপ্রিয়েট ডিজাইন হয়নি, তখন তুমি আবার রিভাইজ করতে হবে তোমার ডিজাইনটা। এটি আসলে জেনারেল ট্রেন্ড। সো তোমাদের পরীক্ষায় যদি এডিকুয়েসি চেক দেওয়া হয়, তোমাদের কিছুই করতে হবে না, তোমরা এরকম অ্যানালাইসিস করে এম ক্যাপাসিটিটা বের করবে, আর এম ডিমান্ড তোমাদেরকে অবশ্যই দেওয়া থাকবে, আদারওয়াইজ তুমি এডিকুয়েসি চেক করতে পারবে না। ঠিক আছে? সো এম ডিমান্ডটা কই থেকে আসবে? এম ডিমান্ডটা আসবে হচ্ছে না, এই যে আমরা একটু আগে একটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আসবে, এই যে এম এম এগুলাই হচ্ছিল এম ডিমান্ড, যে লোড থেকে যা আসতেছে সেটাই হচ্ছিল এম ডিমান্ড। ডিজাইনে কিন্তু আমরা ওই জিনিসটাই করি, যে এম ডিমান্ডটা বের করে সেই মোমেন্ট ক্যাপাসিটিটাকে অ্যাচিভ করার জন্য কতটুকু রিইনফোর্সমেন্ট দিতে হয়। তার মানে আমরা কন্ডিশনটা ধরি এরকম যে এম ক্যাপাসিটি ইকুয়াল টু এম ডিমান্ড। তো এম ক্যাপাসিটি ইকুয়াল টু এম ডিমান্ড ধরে কিন্তু আমরা ডিজাইন করি। ডিজাইনের ক্ষেত্রে কিন্তু এটা আমরা ইন্টেনশনালি ব্যবহার করি, বাট হয়তো আমরা ওইভাবে আসলে চিন্তা করি না কখনো, যে ডিজাইনের তো জাস্ট একটা মোমেন্ট দিয়ে করে ফেলতেছি, বাট এই মোমেন্টটা কিন্তু এম ডিমান্ড। সো তোমার এই বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম থেকে যা আসবে সেটা হচ্ছে তোমার এম ডিমান্ড। ডিজাইনের ক্ষেত্রে আমরা এটাকেই সরাসরি ব্যবহার করে এটাকে আমরা তখন বলতেছি কি ডিজাইন মোমেন্ট। এটাকে জেনারেলি আমরা আমাদের টেকনিক্যাল ভাষায় বলি ডিজাইন মোমেন্ট।
বেসিক্যালি জিনিসটা হচ্ছে এম ডিমান্ড, যে কতটুকু ডিমান্ড আছে এটা। তো এই ডিজাইন মোমেন্টটা আমরা বের করে নিয়ে দেন হচ্ছে আমরা ডিজাইন করি, যেটা আমরা ডিজাইন টাইপের প্রবলেমে করে আসছি এর আগে। তো সবাই মোটামুটি অ্যাজ এ ম্যাথ সবকিছু করতে পারবো, কিন্তু এই কনসেপ্টগুলো যাতে ক্লিয়ার থাকে, তাহলে যে কোনো টাইপের ম্যাথ আসলে তুমি পারবা। তো আমি আজকে এখানে দুইটা জিনিস মূলত আলোচনা করলাম, সেটা হচ্ছে যে আমাদের বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যদি দেওয়া থাকে কোনো সময়, বা তোমরা যদি একে করতে পারো, তোমরা যে জায়গা বা যে লোকেশনের জন্য বলা হবে সেই লোকেশনের মোমেন্ট ভ্যালু দিয়ে ডিজাইন করবে। এটা হচ্ছে একটা জিনিস, যেখানে মোমেন্ট ভ্যালু দিয়ে তোমরা ডিজাইন করবে। আর একটা জিনিস হচ্ছে অনেক সময় দেখা যাবে যে অ্যানালাইসিস প্রবলেমে আমরা এই পর্যন্ত যা করে আসছি ক্যাপাসিটি চেক করে আসছি, অনেক সময় এটাকে একটু এক্সটেন্ড করে বলা হয় যে এডিকুয়েসি চেক করো। মানে তোমার ক্যাপাসিটি বের করা পর্যন্ত ইটসেলফ ঠিক আছে, বাট তোমাকে পাশাপাশি হয়তো এম ডিমান্ড আইদার দেওয়া থাকতে পারে, অথবা তোমার এরকম লোড দেওয়া থাকে, তুমি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করে দেন হচ্ছে পিক করবে যে এম ডিমান্ড ওই লোকেশনে। এতটুকু কম্পেয়ার করলে তোমার হচ্ছে হয়ে যাবে। তার মানে এখানে ম্যাথ কিন্তু তোমার বাড়তেছে না, জাস্ট একটা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে হবে, অথবা দেওয়া থাকবে সেটার সাথে জাস্ট চেক করবো এতটুকু। তো আরসিসির অঙ্ক কিন্তু এইভাবে আসতে পারে, তো এটার জন্য তোমরা নিজেরা প্রিপেয়ার থাকবে। আচ্ছা, আজকে যা যা দেখানো হইলো এর মধ্যে কি কোনো কনফিউশন আছে কারণ? স্যার আগের ক্লাসে একটা ছোট্ট একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, বলো। বলো, কোনটা? স্যার এই যে কে বের করা স্যার সূত্রটি স্যার, কে? হ্যাঁ, জি স্যার। স্যার এইখানে রো বিএফ যে লিখছে স্যার, রো বিএফ ডিএফএস স্যার, কোথায় লিখছি এখানে বলো? এই যে স্যার সেকেন্ড লাইনটাতে সি ইকুয়াল টু টি লিখে স্যার সেকেন্ড লাইনে স্যার এস এর বদলে যে স্যার রো বিএফ লিখছে স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার মানে রো তো স্যার রেইনফোর্সমেন্ট স্যার রেশিও ছিল, হ্যাঁ। মানে স্যার এএস বাই বিডি ছিল স্যার রেক্টাঙ্গুলার ক্রস সেকশনের জন্য স্যার রো ইকুয়াল টু, কিন্তু এইখানে তো আমার রেক্টাঙ্গুলার না স্যার, এটা তো আমার টি শেপ স্যার। তো এইখানে বিএফ ইন্টু ডি যখন করতেছে তখন তো স্যার পুরাটাকে একটা রেক্টাঙ্গুলার বুঝাতেছে না স্যার। হ্যাঁ, পুরোটাকে রেক্টেঙ্গুলার বোঝাচ্ছি। তো পুরোটাকে রেক্টেঙ্গুলার হিসেবে ধরে আমরা তো টেনসাইল রিইনফোর্সমেন্ট যখন বের করতেছি, আমরা যখন রো ইকুয়াল টু এএস বাই বিডি বলি, ঠিক আছে, এই বিডিটা আসলে কি জিনিস? এটা হচ্ছে কম্প্রেশনের উইডথ, উইডথ অফ কম্প্রেশন জোন, ঠিক আছে। সো কম্প্রেশন জোনের যে উইডথ আছে সেটা, এখন আমাদের যখন রেক্টেঙ্গুলার শেপে ছিল, রেক্টেঙ্গুলার যেহেতু এখানেও বি ছিল এখানেও বি ছিল, আমাদের অত চিন্তা করতে হয় না যে এটা তো বি এটাও বি, বাট এটা জেনারেলি হচ্ছিল উইথ দ্য কম্প্রেশন জোন। এখন কম্প্রেশন জোন তোমার কত? বিএফ না, সেই কারণে এটা সরাসরি বিএফ রাখতেছে। মানে বিটা হচ্ছিল যে নিচের উইথ সেটা, এটা বরাবরই হচ্ছিল কম্প্রেশন জোনের যে উইথ আছে সেটাই আমরা আসলে ভাগ দিই, বাট আমরা রেক্টেঙ্গুলারের ক্ষেত্রে যেহেতু উপরে এবং নিচে বি সেম, আমরা আসলে ওইভাবে আসলে আর আইডেন্টিফাই করি না যেটা আসলে কোন বি। জেনারেলি আমরা ডিফাইন করি রো ইকুয়াল টু হচ্ছিল এএস বাই বি, আর এই বিটা হচ্ছিল কম্প্রেশন জোনের উইথ, এটা টেনশন জোনের উইথ না, এই কারণে এখানে হচ্ছিল সরাসরি বিএফ চলে আসছে, ঠিক আছে। কিন্তু স্যার এইখানে তো নিউট্রাল এক্সিসটা স্যার আমার এই নিচে স্যার, ফ্লেঞ্জের ডেপথের নিচে স্যার। হ্যাঁ হ্যাঁ তো আমরা ওই যে স্যার বলছিলেন যে পুরাটাকে যে রেক্টাঙ্গল ধরবো স্যার, ওইটা তো স্যার নিউট্রাল মানে এক্সিস যদি ফ্লেঞ্জের ডেপথের মাঝে থাকে তাইলেই ধরবো না স্যার? না না, এটার সাথে তো রো তো একটা জাস্ট খালি প্যারামিটার, এটার সাথে তো নিউট্রাল এক্সিসের কোনো সম্পর্ক নেই এটার সাথে। এটা তো যদি তুমি বলতা যেটা এএস বাই কেডি, আমি জাস্ট এমনি একটা এক্সাম্পল বলতেছি যে বি ইন্টু কেডি, তাহলে হয়তো যে এটা টি বিম হবে না কি বলে রেক্টেঙ্গুলার বিম হবে, এরকম একটা কনফিউশন আসতো। এটা তো নিউট্রাল এক্সিসের ডিসটেন্স না, এটা হচ্ছে তার খালি ইফেক্টিভ ডেপথটা, বি ইন্টু ইফেক্টিভ ডেপথ। বি হচ্ছে কম্প্রেশন জোনের উইথ, আর ডিটা হচ্ছে টোটাল ইফেক্টিভ উইথ। এটা জাস্ট একটা প্যারামিটার ডিফাইন করা হয়েছে, জেনারেলাইজড প্যারামিটার, এটার সাথে নিউট্রাল এক্সিসের কোনো সম্পর্ক নেই, ঠিক আছে। এটা হচ্ছে টেনসাইল রিইনফোর্সমেন্ট
ডিভাইডেড তোমার কম্প্রেশন জোনের উইথ ইনটু হচ্ছে ইফেক্টিভ। এটা একটা জেনারেল প্যারামিটার, এটার সাথে নিউট্রাল অ্যাক্সিস কোথায় এটার কোনো সম্পর্ক নেই। ঠিক আছে? জি স্যার। তো এই কারণে আর কি এটার সাথে তুমি যেটা বোঝাতে চাচ্ছ আমি বুঝতে পারতেছি যে কম্প্রেশন জোন তো আমার নিচে চলে আসছে, এটা তো একটা টি বিম হবে, কিন্তু এটার সাথে এটা একটা জেনারেল প্যারামিটার, এটার সাথে নিউট্রাল অ্যাক্সিসের কোনো সম্পর্ক নেই। যার কারণে এখানে আমরা বিটাকে একদম ফার্স্ট থেকে এটার বাই ডেফিনেশন যে উইডথ অফ দ্য কম্প্রেশন জোন, এই কারণে এইভাবে ব্যবহার করেছি। আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্স শিটটা আমি দিয়ে দিছি, যারা হচ্ছে হলো অ্যাটেন্ডেন্স দেওয়া নাই এখন তারা দিয়ে দাও। আমার হচ্ছে 11:20 থেকে আর একটা ক্লাস আছে, আমি তাহলে সেশনটা ক্লোজ করে দিচ্ছি।